আজ যেখানে টালিনালার দুর্গন্ধ, একসময় সেখান দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো। ভাবা যায়, নাকতলা বাঁশদ্রোণী, যেগুলো আজ রিফিউজি কলোনি বলে চেনা, সেগুলো একসময় ছিল দাস ব্যবসা, নীল চাষ আর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। কিন্তু কিভাবে হারিয়ে গেল এই ইতিহাস? আর কে বা কারা চুপিসারে কেড়ে নিল আদিগঙ্গা স্রোত? চলুন খুঁজে দেখি সেই ইতিহাস। 1550 সালে জাও দে ভ্যারোস, একজন পর্তুগিজ নাবিক, একটি মানচিত্র তৈরি করেছিলেন যেখানে দেখানো হয়েছে আদিগঙ্গার মধ্যে দিয়ে গঙ্গার মূল প্রবাহ। 1660 সালের ভ্যান্ডেনব্রুকের মানচিত্রেও একই প্রবাহটি দেখা গেছে আবার। 1772 সালে মিস্টার রেনেল যখন বাংলায় জরিপ করেন, তখন আদিগঙ্গার শুকিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। 1495 সালে রচিত বিপ্রদাস পিপ্লাই তার মনসা বিজয় কাব্যে চাঁদ সদাগরের যাত্রাপথের বর্ণনায় চিতপুর, বেতর, কালীঘাট, চূড়াঘাট, বারুইপুর, ছত্রভোগ, বদ্রীকুণ্ড, হাতিয়াগড়, চৌমুখী, সাতমুখী ও সাগরদ্বীপের নাম উল্লেখ করেছেন। বিপ্রদাস পিপ্লাইয়ের বর্ণনার সঙ্গে ভ্যান্ডেনব্রুকের 1660 সালে আঁকা আদিগঙ্গার মানচিত্রটি হুবহু মিলে যায়। আজকের আদিগঙ্গা বা টালিনালা দেখে কল্পনা করাও কঠিন তৎকালীন গঙ্গার আদি ও প্রধান প্রবাহপথ। এই আদিগঙ্গার তীরেই দুটি অপেক্ষাকৃত ছোট প্রাচীন জনপদ, বাঁশদ্রোণী এবং নাকতলা, এখন কলকাতা শহরের এক গুরুত্বপূর্ণ অংশ। অথচ কয়েক দশক আগেও সাধারণ দুটো গ্রাম ছিল। তিলোত্তমার ছোঁয়া লেগে গ্রাম আজ মহানগরের অংশ। বাঁশদ্রোণী এবং নাকতলা নাম শুনেই যদি ভাবেন এই জায়গার আবার কি ইতিহাস হবে, এ তো রিফিউজি কলোনি, তাহলে বলবো একদম ভুল ভাবনা। কেন? এর উত্তর পেতে পুরো ভিডিও শেষ অবধি দেখতে হবে। আচ্ছা, জানেন কি বাঁশদ্রোণী এবং নাকতলা নাম কি করে হলো? বাঁশদ্রোণী এবং নাকতলা খুব সাধারণ গ্রাম ছিল কি, না হলে কি ছিল? সব কথা জানবো। আবারও বলি, সেই কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, নয়তো মিস করে যাবেন অনেক অজানা তথ্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। চলুন বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। 1947 সাল, ভারতবর্ষের স্বাধীনতা এলো দেশভাগের মধ্যে দিয়ে। দলে দলে ছিন্নমূল বাঙালি আসলো ওপার বাংলা থেকে, কিন্তু মূল কলকাতায় জায়গা হলো না। টালিগঞ্জ, বাঁশদ্রোণী, নাকতলা, গড়িয়া, যাদবপুর অঞ্চলে নিচু জল কাদা জমিতে শুরু হলো নিজেদের বাসস্থানের আর বেঁচে থাকার লড়াই। এ তো গেল বিংশ শতাব্দীর কথা। সে সময় নাকতলা, বাঁশদ্রোণী অঞ্চল এক প্রকার অখ্যাত জলা বন জঙ্গল ঘেরা দুটি গ্রাম মাত্র। কিন্তু এই দুই জায়গার ইতিহাস অনেক প্রাচীন। প্রাগৈতিহাসিক কাল থেকেই ভারতবর্ষে নীল চাষ ও প্রক্রিয়াকরণ করা হতো। বিদেশে ওট গাছ এককালে নীল তৈরির উৎস ছিল। ভারতবর্ষে বাণিজ্য শুরুর পর ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় বণিকরা ভারত থেকে নীল কিনে নিয়ে যেত ইউরোপের বাজারে। দ্রুতই ভারতীয় উন্নতমানের নীল ইউরোপের বাজারে জনপ্রিয় হয়ে উঠল, যার ফলে ওট গাছ থেকে উৎপাদিত নীল বাজার হারায়। ব্রিটিশরা রং প্রাপ্তির সহজলভ্য উৎস হিসেবে ভারতবর্ষের প্রতি উৎসাহিত হয়ে উঠেছিল। 1757 সালে বাংলার শাসন ক্ষমতা ইংরেজ দখল করলে কয়েক বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষ করার আদেশ জারি করে। এই আদেশ জারির পরেও ভারতীয়রা নীল চাষে তেমন আগ্রহী হয়নি। 1777 সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়। সে সময় ইংরেজ বণিকরা জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ শুরু করে। ইংরেজ বণিকরা গ্রামে গ্রামে কুঠি স্থাপন করে নীল চাষ তদারকি করত। সেই কুঠি নীলকুঠি নামে পরিচিতি পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বর্তমান নাকতলা, বাঁশদ্রোণীতে নীলের চাষ হতো। বোড়ালের নীলকুঠি এই অঞ্চলের তত্ত্বাবধান করত। 1861 সালের ইন্ডিগো কমিশনের রিপোর্ট থেকে জানা যায়, এই এলাকাগুলির জন্য বারুইপুর নীল কনসার্ন 1855 সালে এখানকার চাষিদের 3 লক্ষ টাকা দাদন দিয়েছিল। এর বদলে ছিল অকথ্য নির্মম অত্যাচার। 1859 সালে নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। অর্ধ শতাব্দী ধরে নৃশংসতার শিকার জনগোষ্ঠীর কাছে
কৃষকদের আন্দোলন নাটকীয়ভাবে শক্তিশালী রূপ ধারণ করে। কৃষকদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস প্রতিরোধ ছিল। এই বিদ্রোহের মাধ্যমেই চাষিরা বাংলায় নীল চাষের ইতি ঘটায়। শুধু নীল চাষিদের ওপর অত্যাচার নয়, এখানে পর্তুগিজ ও ব্রিটিশদের অনেকগুলো বাংলো ছিল, যা ডগলাস বাংলো নামে পরিচিত। নিজেদের আমোদ প্রমোদ এবং দেশীয়দের অত্যাচারের জন্য কুখ্যাত ছিল এইসব বাংলো। এমনকি এখান থেকেই আদিগঙ্গা পথে জোর করে পর্তুগিজরা লোকজন নিয়ে দাস হিসেবে বিদেশে বিক্রি করত। এ তো গেল কুখ্যাত সময়ের কথা। এবার ফিরে যেতে হবে আরও অনেক শতক আগে, যখন গঙ্গার আদি ও প্রধান প্রবাহ পথ ধরে সপ্তডিঙা মধুকর নিয়ে বাণিজ্যে যেতেন ধনপতি চাঁদ সদাগর। যেতেন আরও কত বিখ্যাত অখ্যাত বণিক মহাজন। ভাগীরথী গঙ্গায় পালতোলা জাহাজে চলে যেতেন তাঁরা সমুদ্রের মোহনায়। ভেসে চলতেন সিংহল, সুবর্ণদ্বীপ, চম্পা, কম্বোজ, বালি, জবদ্বীপ, আরও কত দেশ বন্দরে। কেবলই পণ্য নয়, বিনিময় হতো সংস্কৃতির প্রসারক। এই চিত্র চলেছিল সপ্তম অষ্টম শতাব্দী বা তারও আগে থেকে 17 শতক পর্যন্ত। নাকতলা আর বাঁশডনির গুরুত্ব ছিল সেই সময় অপরিসীম। ইতিহাসবিদ গবেষকদের মতে আদিগঙ্গার তীরে বাঁশডনি ছিল একটি নদী বন্দর, যেখান থেকে দেশীয় ও পরবর্তীতে ইউরোপীয় বণিকরা মূলত নীল ও পাট এবং পাটজাত দ্রব্য জাহাজে ভরে নিয়ে যেতেন। কাছেই পাটুলি গ্রাম, যেখানে পাট চাষ হতো। প্রসঙ্গত বলে রাখি, পাটুলি গড়িয়া নিয়ে আমাদের ভ্লগ আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিঘি 55 গ্রামের দখল অনেক আগেই নিয়েছিল। এরপর এর বাইরের অঞ্চলের অধিকার করার কৌশল নেয় কোম্পানি। পলাশীর যুদ্ধ জয়ে সে সুযোগও এসে যায়। 1757 সালে পলাশীর যুদ্ধের পর শর্ত অনুযায়ী বাংলার নবাব মির্জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জঙ্গলি মহল বা পরগনার জমিদারি সত্ত্ব ভোগ করার অধিকার দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এর মধ্যে একটি ছিল খাসপুর পরগনা। বাঁশডনি নাকতলা ছিল খাসপুর পরগনার অন্তর্গত। নাকতলা ছিল জলা বন জঙ্গলে ঘেরা অপেক্ষাকৃত শান্ত গ্রাম। মূলত আদিবাসী, জেলে, মাঝি, চাষি সম্প্রদায়ের মানুষের বাস ছিল এখানে। নাকতলা নাম শুনলে মনে হয় ই কেমন নাম। আসলে জায়গাটার আসল নাম ছিল নাগতলা, মানে সাপেদের বাসভূমি। তবে আরেকটি মতও পাওয়া যায়, নাগ, যার এক অর্থ স্বর্গ, মানে স্বর্গের মতো সুন্দর। তবে সম্ভবত এই মতটি হয়তো চৈতন্যদেবের 1510 সালে আদিগঙ্গার পথে পুরী যাওয়ার সময় থেকে। হয়তো বৈষ্ণবঘাটায় থাকাকালীন এই গ্রামের মনোরম পরিবেশ ওনাকে মুগ্ধ করেছিল। আগেই বলেছি, বাঁশডনি ছিল একটি নদী বন্দর, যেখানে পণ্য ওঠানামা হতো। কিন্তু এই জায়গার আরেকটা গুরুত্ব ছিল। জানা যায় এখানে বড় নৌকো, বজরা, জাহাজের মেরামত করা হতো বণিকদের যাত্রাপথের সুবিধের জন্য। একটি মতে বাঁশডনি নাম এসেছে বঙ্গশ্রণ থেকে, যার অর্থ বাঁশের বন। আবার দ্রোণী শব্দের অর্থ জলসেচনী। বাঁশের তৈরি জলসেচনী দিয়ে এখানে জমিতে জলসেচন করা হতো, তাই একসময় এখানকার নাম হয় বাঁশডনি। কিন্তু এখন আদিগঙ্গার টালিনালায় রূপান্তরিত হয়ে যাওয়ার সাথে সাথে সেসব ইতিহাস আজ মেট্রোর নিঃশব্দ বিপ্লবে ধামাচাপা পড়ে গেছে। তবু ইতিহাস কথা বলে চলে নিরন্তর। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।